মনস্তাত্ত্বিক দিক এই সমস্ত অ্যাক্টিভিটিসের পিছনে থাকে বা লুকিয়ে থাকে। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী, আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনায়। আর এই উপস্থাপনায় আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি উপন্যাস। কোন উপন্যাস? শারদীয় আনন্দমেলায় প্রকাশিত একটি উপন্যাস নিয়ে কথা বলবো। উপন্যাসটির নাম হচ্ছে মহাভারতের পাতা, লিখেছেন সৌভিক গুহ সরকার। উপন্যাসের রিভিউতে যাওয়ার আগে প্রচ্ছদটা দেখাই। এই হচ্ছে উপন্যাসের প্রচ্ছদ। সৌভিক গুহ সরকারের লেখা এর আগে আমি পড়িনি, এটাই আমার প্রথম পড়া ওনার লেখা। এই উপন্যাসের রিভিউ করার আগে দুইটি কথা বলে নিই। আমরা অনেকেই ছোটবেলায় ঠাম্মা দিদিমার কাছ থেকে অথবা মায়ের কাছ থেকে মহাভারত রামায়ণের গল্প শুনে বড় হয়েছি। আর দেখা যায় যে ছোটরা এই মহাভারত রামায়ণের গল্প শুনে তার মধ্যে থেকে তার পছন্দের একটি চরিত্রকে নিয়ে অনেক সময় নিজেদের মতো করে অ্যাক্ট করতে থাকে। সে সেই চরিত্রটি হয়ে ওঠে, কখনো সেই চরিত্রটির সাথে সে দুঃখ পায়, কখনো আনন্দ পায়, এরকম নানান ঘটনা ঘটতে থাকে। বর্তমানে হয়তো সেই ঘটনা ঘটে না, কারণ বর্তমানে রামায়ণ মহাভারতের গল্প শোনানোর এবং শোনার দুটোই খুব কম দেখা যায়। কিন্তু দেখা যায় যে ছেলেপিলেরা কার্টুন দেখছে টিভিতে, এবং সেই কার্টুনের মধ্যে থেকে আমি কিন্তু অনেক ছোটদেরকেই দেখেছি বা জানি যে তাদের কোনো একটা পছন্দের কার্টুনের ক্যারেক্টার সে হয়তো সারা 24 ঘন্টা না করলে কোনো একটা সময় হয়তো সে ক্যারেক্টার হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে সে সেরকম প্লে করছে। শিশু মনের এই যে পিওর ইনোসেন্ট একটা অ্যাক্টিভিটি বা শিশুর যে মনস্তাত্ত্বিক দিক এই সমস্ত অ্যাক্টিভিটিসের পিছনে থাকে বা লুকিয়ে থাকে, একটির কথা মাথায় রেখেই এই উপন্যাসটি লেখা হয়েছে বলে আমার মনে হয়েছে। সাধারণত আমি কোনো উপন্যাস বা গল্পের কি কাহিনী আছে সেটা বলি না বা বলতে পছন্দ করি না রিভিউতে, কিন্তু এক্ষেত্রে একটুখানি কাহিনীটি উল্লেখ করব এই রিভিউর সুবিধার্থে। এই উপন্যাসে দেখা যায় যে একজন লোক, তিনি একজন পাবলিশার্স প্রকাশনী সংস্থা চালান। তিনি দীর্ঘদিন ধরে প্রায় একই স্বপ্নে দেখছেন যে একজন ঋষি তাকে ডাকছে, বারবার একটা কোনো দিকে নির্দেশ করছে এবং ডাকছে। সে ঝর্ণা দেখছে, নানান রকম মন্দির দেখছে, গুহা দেখছে, কিন্তু সে প্রথমবার দেখে ব্যাপারটা আইডেন্টিফাই করতে পারেনি। কিন্তু যখন সে বারবার দেখলো, তার মনের মধ্যে একটা প্রশ্ন এলো যে একই স্বপ্ন কেন আমি বারবার দেখছি। এই প্রশ্নের জায়গা থেকেই নানান রকম মানুষের সাথে কথা বলতে বলতে সে একটা সময় গিয়ে পৌঁছয় একজন সাইকিয়াট্রিস্টের কাছে। তিনি শুধু সাইকিয়াট্রিস্ট নয়, তিনি স্বপ্ন বিশেষজ্ঞ, তিনি স্বপ্ন নিয়ে কাজ করেন এবং তার স্বপ্নের কথা শুনে তাকে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার কথা বলেন। আর সেখানে গিয়ে সে দেখে তার জন্য রয়েছে একটি মহাভারত, এবং যে ঋষি তাকে সেই মহাভারতটি দেয়, সেই ঋষি মহাভারতটি দেওয়ার পর তাকে প্রশ্ন করে, তুমি আর কি চাও? সেই প্রশ্নের উত্তরে সে বলে যে আমি সত্য দর্শন করতে চাই। সেই মহাভারতে হাত দিয়ে সে যখন সত্য দর্শন করে, চোখ বন্ধ করে দেখে যে তার সাথে যা যা ঘটবে বা বাস্তবে যা যা ঘটতে চলেছে সেইটা তার জীবনের জন্য যেমন ভয়ঙ্কর, তার পরিবারের জন্য তেমন ভয়ঙ্কর। এই জায়গা থেকে সে আর মহাভারতকে নিয়ে আসে না, বরং গুহা বন্দি করে সেই মহাভারতকে রেখে দেয়। এই হচ্ছে উপন্যাসের কাহিনী বা কাঠামো। কিন্তু এই কাহিনীর প্রতিটা পদে পদে নানান রকমের টুইস্ট আছে, প্রতিটা বাঁকে নানান রকম রোমাঞ্চ আছে। আর এই টুইস্ট রোমাঞ্চই পাঠককে গোটা উপন্যাসটি পড়িয়ে নিচ্ছে। আর এটাই হচ্ছে লেখকের মুন্সিয়ানার পরিচয়। তো এই ছিল মহাভারতের পাতা নিয়ে আমার দু একটি কথা। এই উপন্যাসটি কিশোরদের জন্য বেশ ভালো একটি উপন্যাস, তাই আমি বলবো যে এখনো পর্যন্ত যে কটি উপন্যাস পড়েছি তাতে শারদীয় আনন্দমেলা বেশ ভালোই লাগছে। পরবর্তীতে দেখি আর কি কি উপন্যাস আছে এবং সেগুলো কেমন। আজকের মতো এটুকুই। পরবর্তীতে আবারও নতুন উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হবে। আর আপনারা এই বছর কোন কোন শারদীয় পত্রিকা সংগ্রহ করবেন কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকুই, বিদায়।